কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে চিলেটিং প্রভাব বা চিলেটিং এফেক্টটা পড়ব। চিলেটিং প্রভাব কি? মনোডেন্টেট লিগ্যান্ড দ্বারা গঠিত জটিল যৌগ এদের সুস্থিতিটা অনেক কম, স্টেবিলিটি কম। বরঞ্চ যদি কোনো জটিল যৌগ চিলেটিং লিগ্যান্ড দ্বারা গঠিত হয় তবে তার সুস্থিতিটা অর্থাৎ স্টেবিলিটিটা মনোডেন্টেট লিগ্যান্ড দ্বারা গঠিত জটিল যৌগ অপেক্ষা বেশি। এই যে চিলেটিং লিগ্যান্ডের উপস্থিতিতে যে বেশি মাত্রায় সুস্থিতি হলো, বেশি মাত্রায় স্টেবল হলো জটিল যৌগটি, এই ঘটনাটাকে বলা হয় চিলেটিং প্রভাব। আমি একটু এক্সাম্পল নিয়ে আলোচনা করি। COH2O হোল 6 এটি যদি অ্যামোনিয়ার সাথে 6টি অ্যামোনিয়ার অণু দিলাম, অ্যামোনিয়ার সাথে যদি বিক্রিয়া করে তৈরি করবে এই ধরনের জটিল যৌগ এবং 6 অণু জল উৎপন্ন হবে। যদি COH2 হোল 6 এটি যদি 3টি ইথিলিন ডায়ামিন বাইডেন্টেট লিগ্যান্ড মানে চিলেটিং লিগ্যান্ডের সাথে যুক্ত হতো তাহলে জটিল যৌগটি এইরকম উৎপন্ন হতো। তাহলে এটি চিলেট যৌগ এবং এটি মনোডেন্টেট লিগ্যান্ড দ্বারা অর্ডিনারি জটিল যৌগ। তাহলে দেখি এই যে দুটি জটিল যৌগ তৈরি হলো এদের মধ্যে কার স্টেবিলিটি বেশি? এখানে একটি কণা আছে আর অ্যামোনিয়া আছে 6টি কণা, তাহলে 6 + 1 মানে 7টি কণা আছে। এইখানটায় উৎপন্ন হয়েছে একটি কণা আর এখানে জলের অণু 6টি হয়েছে, তাহলে আবার সেই 7টি কণা। তাহলে এই ক্ষেত্রে এই বিক্রিয়াতে কিন্তু কোনো কণার হ্রাস বা বৃদ্ধি ঘটেনি, 7টি ছিল 7টি উৎপন্ন হয়েছে। কিন্তু এক্ষেত্রে 1 + 3 4টি কণা ছিল, 1 + 6 7টি কণা তৈরি হয়েছে। তাহলে এখানে 4টি কণা থেকে 7টি কণা হয়েছে, অর্থাৎ কণার সংখ্যা এখানে বৃদ্ধি পেয়েছে। কণার সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে সিস্টেমের এনট্রপি বৃদ্ধি পায়, কারণ বিশৃঙ্খলতা বাড়বে কণার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ এনট্রপির বৃদ্ধি হবে। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম এখানে সিস্টেমের এনট্রপি বৃদ্ধি পেয়েছে, কিন্তু এক্ষেত্রে সিস্টেমের এনট্রপির কোনো হ্রাস বা বৃদ্ধি ঘটেনি। তাহলে এক্ষেত্রে ডেল্টা এস আমরা ধরতে পারি পজিটিভ, যেহেতু বৃদ্ধি ঘটেছে তাই ডেল্টা এস এনট্রপির পরিবর্তনটা পজিটিভ। এবার আসি ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে ডেল্টা এস এর বৃদ্ধি ঘটেছে তার মানে ডেল্টা জিটা নেগেটিভ হয়ে গেছে। যদি প্রমাণ অবস্থায় হতো তাহলে আমরা বলতাম যে ডেল্টা জি জিরো এইটা নেগেটিভ হচ্ছে। ডেল্টা জি জিরোর সাথে সাম্য ধ্রুবকের একটা সম্পর্ক আছে -RT-ln-K, অর্থাৎ ডেল্টা জি যত নেগেটিভ হবে সাম্য ধ্রুবকের মান তত বাড়বে। তার মানে কে এর এখানে বৃদ্ধি হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে কে এর বৃদ্ধি হয়েছে। তাহলে কে এর বৃদ্ধি হওয়া মানে কি? বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বেশি হচ্ছে। এই যে বিক্রিয়াজাত পদার্থ, দ্বিতীয় ক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বেশি হচ্ছে যেহেতু সাম্য ধ্রুবকের মান বেশি বৃদ্ধি পাচ্ছে। তাহলে বিক্রিয়াজাত বেশি পরিমাণে তৈরি হচ্ছে, তার মানেই আমরা বুঝতে পারবো যে এর সুস্থিতি বেশি, স্টেবিলিটি বেশি, তাই এটি বেশি পরিমাণে তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা দেখলাম যে চিলেটিং লিগ্যান্ড যে ক্ষেত্রে ইউজ হচ্ছে সেক্ষেত্রে যে জটিল যৌগটি উৎপন্ন হচ্ছে তার স্টেবিলিটি মনোডেন্টেড লিগ্যান্ড দ্বারা জটিল যৌগের চেয়ে বেশি। মনোডেন্টেড লিগ্যান্ড দ্বারা গঠিত যে জটিল যৌগ হয় তার থেকে এখানে বেশি হচ্ছে। এই ঘটনাটাই চিলেটিং প্রভাব নামে পরিচিত। এবার আসি অন্তর্ধাতব চিলেট, ইনার মেটালিক কমপ্লেক্সেস। তাই ইনার মেটালিক কমপ্লেক্স বলতে আমরা কি বুঝি? যদি কোনো চিলেট যৌগ এই রকম ভাবে গঠিত হয় যে তাতে ওই ধাতব আয়নটি যে রয়েছে তার চার্জ এবং সর্বগাঙ্ক একই সাথে চিলেটিং লিগ্যান্ড দ্বারা প্রশমিত হয়, তবে সেই ধরনের চিলেট যৌগকে আমরা বলবো অন্তর্ধাতব চিলেট। অর্থাৎ একটা সেন্ট্রাল মেটাল আয়নের মুখ্য যোজ্যতা এবং গৌণ যোজ্যতা থাকে, দুটি যদি একসাথে সেই চিলেটিং লিগ্যান্ড দ্বারা প্রশমিত হয় তবে তার নাম অন্তর্ধাতব চিলেট বা ইনার মেটালিক কমপ্লেক্সেস। এখানে আমরা যে এক্সাম্পলটা নিলাম, এখানে গ্লাইসিনেট লিগ্যান্ড আছে কপারের সাথে, এখানে কপারের মুখ্য যোজ্যতা ছিল 2 অর্থাৎ +2 চার্জ ছিল এবং গ্লাইসিনেট আয়নটি -1 চার্জে,
দুটি গ্লাইসিনেট আয়ন আছে, তাই -2 হয়েছে, অর্থাৎ +2 কে প্রশমিত করে দিয়েছে। তার মানে বাইরে কোনো চার্জ থাকবে না, অর্থাৎ কোনো কাউন্টার আয়ন এক্ষেত্রে থাকবে না। এবং কপারের এক্ষেত্রে গৌণযোগ্যতা 4, এই 4টি এটি বাইডেন্টেড লিগ্যান্ড, তাহলে দুটি বাইডেন্টেড লিগ্যান্ড দ্বারাই এই গৌণযোগ্যতা 4 সম্পৃক্ত হয়েছে। অর্থাৎ এই কপার +2 আয়নের মুখ্য যোগ্যতা এবং গৌণযোগ্যতা একই সাথে গ্লাইসিনেট লিগ্যান্ড দ্বারা প্রশমিত হয়েছে, তাই এটি একটি অন্তর্ধাতব চিলেট বা ইনার মেটালিক কমপ্লেক্সের উদাহরণ। অপর একটি অন্তর্ধাতব চিলেট হলো জিঙ্ক ACSE2। এখানে অ্যাসিটাইল অ্যাসিটোনেট লিগ্যান্ডের চার্জ -1, দুটি আছে, তাই -2 জিঙ্কের +2 কে প্রশমিত করেছে। এবং জিঙ্কের গৌণযোগ্যতা এখানে 4, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার 4, যেটি এই দুটি বাইডেন্টেড লিগ্যান্ড দ্বারা প্রশমিত হয়েছে। তাই চার্জ এবং গৌণযোগ্যতা দুটোই একসাথে প্রশমিত হওয়ায় এটি একটি অন্তর্ধাতব চিলেট। এবার আসি সিসপ্ল্যাটিন। এই যৌগটির সংকেত এরকম বা গঠন সংকেত এরকম। এখানে দুটো সিএল সিস পজিশনে আছে, দুটো অ্যামোনিয়া সিস পজিশনে আছে, নাম সিসপ্ল্যাটিন। এই সিসপ্ল্যাটিন যৌগটি ক্যান্সার ট্রিটমেন্টে ব্যবহার করা হয়, অর্থাৎ এটি অ্যান্টি টিউমার রূপে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। টিউমারকে ধ্বংস করে, টিউমারের কোষগুলিকে, তাই অ্যান্টি টিউমার রূপে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। যে সমস্ত ম্যালিগন্যান্ট টিউমার হয়, শরীরের ভিতরে যে অসুখ হয় ক্যান্সার, ম্যালিগন্যান্ট টিউমার বলে, সেই ম্যালিগন্যান্ট টিউমার হলে তার ট্রিটমেন্টে এই সিসপ্ল্যাটিন ব্যবহার করা হয়। এটি যেটি ট্রান্স অবস্থা, যেখানে দুটো সিএল পরস্পরের বিপরীতে থাকবে, সেটি কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে না, ব্যবহার করা হচ্ছে সিসপ্ল্যাটিন, কারণ এটি এফেক্টিভ ক্যান্সার ট্রিটমেন্টের জন্য। এবার পড়ব EAN রুল। সিজুইক এই EAN রুলের ধারণা দেন। EAN মানে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল, অর্থাৎ কার্যকরী পারমাণবিক সংখ্যার নিয়ম। তা এই নিয়মে কি বলা হয় যে সিজুইক আসলে কোঅর্ডিনেশন যৌগের স্থিতিশীলতা ব্যাখ্যা করার জন্য এইরকম একটা নিয়ম প্রবর্তন করেন। তার মতে কোঅর্ডিনেশন যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণুর এই কার্যকরী পারমাণবিক সংখ্যা অর্থাৎ EAN এর মান নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যার সমান হয়, তাই জটিল যৌগ স্থিতিশীল হয়। তাই এর অনেক ব্যতিক্রম আছে, এটি অনেকদিন আগের তৈরি। তো যাই হোক, আমরা EANটা কি করে বের করব সেটা দেখিনি। EAN বের করার নিয়মটি হলো ধাতুর পরমাণু ক্রমাঙ্ক মাইনাস ধাতুর জারণ সংখ্যা ইন্টু 2 ইন্টু লিগ্যান্ডের সংখ্যা। আমরা এবার FeCO5 যৌগে এফেক্টিভ অ্যাটমিক নাম্বারটা বের করব। তা এফির পরমাণু ক্রমাঙ্ক কত? এফির পরমাণু ক্রমাঙ্ক 26, তাই 26 লিখলাম, মাইনাস এখানে ধাতুর জারণ সংখ্যা 0 হিসাব করলে পাওয়া যাবে, প্লাস 2 ইন্টু লিগ্যান্ডের সংখ্যা, লিগ্যান্ড এখানটায় 5, তাহলে এখানে হলো 36। তাহলে এটি কার পরমাণু ক্রমাঙ্কের সাথে সমান? এটি ক্রিপ্টনের পরমাণু ক্রমাঙ্কের সাথে সমান, তাই যৌগটি স্টেবল। উনি এইভাবে ব্যাখ্যা করেছিলেন। আবার যদি আমরা এটার ক্ষেত্রে বের করি যে CO Cl NH3 5 2+, এই আয়নটির ক্ষেত্রে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কত হবে? কোবাল্ট আমরা জানি 27 পরমাণু ক্রমাঙ্কটা, আর এখানে +3 আছে, তাই 3 বাদ দিলাম, প্লাস 2 ইন্টু কতগুলি লিগ্যান্ড আছে? 6টি লিগ্যান্ড, 5টা অ্যামোনিয়া, একটি Cl মাইনাস, তো 6টি লিগ্যান্ড, তো 6, তাহলে 6 × 12, এখানে হলো 24 প্লাস 12 ইকুয়ালস টু 36, মানে এটা আবার ক্রিপ্টনের সাথে সমান হয়ে গেল। তাহলে এইভাবে আমরা এফেক্টিভ অ্যাটমিক নাম্বারগুলো বের করতে পারবো এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে কোনো না কোনো নিষ্ক্রিয় গ্যাসের সমান হয়ে যাবে। এবার দেখি NiCN4 2- এর ক্ষেত্রে। এখানে নিকেল, তার পরমাণু ক্রমাঙ্ক 28, এখানে +2 অবস্থায় আছে, অর্থাৎ -2 হবে, প্লাস 2 ইন্টু 4, 4টে লিগ্যান্ড আছে, মনোরেন্টেড লিগ্যান্ড, তো 4 × 8 ইকুয়ালস টু এটা দাঁড়াবে 34। তার মানে এই 34টা কিন্তু কোনো নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ক্রমাঙ্কের সমান নয়, তাহলে এটা একটা ব্যতিক্রম EAN সিস্টেমের ক্ষেত্রে। আবার FeCN6 3-, এক্ষেত্রে Fe 26, এখানে 3 জারণ স্তরে আছে, 3 বাদ দিলাম, প্লাস 2 ইন্টু 6, তাহলে কত দাঁড়াবে?
23 প্লাস 12 35। এক্ষেত্রেও কিন্তু এটি কোন নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ক্রমাঙ্কের মতো সমান হলো না, তাহলে এটাও ইএএন সিস্টেমের একটা ব্যতিক্রম। কারণ সিজুইক বলেছিলেন যে প্রত্যেকটা ক্ষেত্রে ইএএন ভ্যালুগুলো নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ক্রমাঙ্কের সমান হবে, কিন্তু এখানে দুটো ব্যতিক্রম লক্ষ্য করা গেল। যাই হোক, এটি অনেক আগের থিওরি এবং সিজুইক মূলত এটিকে জটিল যৌগের যে গঠন, জটিল যৌগের যে স্টেবিলিটি তাকে ব্যাখ্যা করতেই এই তত্ত্বের উদ্ভাবন করেছিলেন, যদিও তার অনেক লিমিটেশন আছে এবং এখন তো বর্তমানে সিএফটি দ্বারা সেগুলি সম্পূর্ণভাবে প্রায় এক্সপ্লেন করা গেছে। তাই এটি আমরা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স হিসাবে ব্যাপারটাকে দেখব, এই ইএএন সিস্টেমটি। কিন্তু পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসতে পারে, হয়তো বলে দিল যে এই জটিল যৌগের ক্ষেত্রে এফেক্টিভ অ্যাটমিক নাম্বারটি কার সাথে সমান হবে, হয়তো একটা শর্ট কোশ্চেন চলে আসলো এমসিকিউ, সেটি বের করার জন্যই এই নিয়মটা আমরা শিখলাম। তাহলে আমাদের জটিল যৌগ যে চ্যাপ্টারটি আলোচনা চলছিল সেটির আজকে শেষ পর্ব আজকে আমরা আলোচনা করে ফেললাম। আমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো তোমরা বাড়িতে দেখো, বিভিন্ন বই স্টাডি করো, তাহলে অনেক কিছু শিখতে পারবে এবং সেই কোশ্চেনগুলো, অনুশীলনীগুলো স্টাডি করলে, অনুশীলনীগুলো তোমরা যদি চর্চা করো, অনুশীলন করো, তাহলে আরো অনেক কিছু জিনিস বুঝতে পারবে, যেটা জটিল যৌগের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ।